নমস্কার। আজ শোনাব ধূসর স্মৃতির ক্যানভাসে জুতোর শব্দ, একটা রোমান্টিক গল্প। পাঠে আমি বিপ্লব মিত্র ও আমার সঙ্গে আছেন আমি মনোমিতা ব্যানার্জি। আমাদের সম্পর্কের বয়স যখন 4 বছর, তখন আমরা একটা খেলা খেলতাম। কলকাতার যে কোনো একটা অচেনা গলির মোড়ে দাঁড়িয়ে আমরা উল্টো দিকের মানুষগুলোর জুতো দেখতাম। জুতো দেখে চেনার চেষ্টা করতাম কে কতটা পথ হেঁটে এসেছে, কার গন্তব্য ঠিক কতটা দূরে। অনুরাধা বলতো, তুমি ওই কালো জুতো পরা মানুষটাকে দেখছো রুদ্র? ওনার হাঁটার ধরন বলে দিচ্ছে উনি বড্ড ক্লান্ত, ঠিক তোমার মতো। তুমিও না বড্ড বেশি বোঝা বয়ে বেড়াও মনে মনে, অথচ আমাকে কিচ্ছু জানতে দাও না। মাঝে মাঝে আমার খুব ভয় হয় রুদ্র, এই যে তুমি হাসি মুখে সব মুখ বুজে সহ্য করে নাও, একদিনে অতিরিক্ত চুপ থাকাটাই আমাদের খুব দূরে ঠেলে দেবে না তো? আজ চশমার কাঁচটা মুছতে মুছতে হঠাৎ মনে হলো অনুরাধা আমার সেই জুতোটা কোনো দিন ভালো করে দেখেনি। দেখলে হয়তো বুঝতে পারত আমি ওর সাথে তাল মেলাতে মেলাতে ভেতরে ভেতরে কতটা ক্ষয়ে যাচ্ছিলাম। আমরা দুজনেই পেশায় ছিলাম ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর। একটা আর্ট এক্সিবিশনে আমাদের আলাপ। ও অনায়াসে রঙের টেক্সচার নিয়ে কথা বলতে পারত, আর আমি পারতাম সেই রঙের পেছনের ইতিহাসটা লিখে দিতে। আমাদের প্রেমটা কোনো ঝড়ের মতো আসেনি, ওটা ছিল সমমনস্ক মানুষের একসাথে শান্ত হয়ে বসার মতো। আমরা যখন লেক গার্ডেন্সের একটা ছোট ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কফি অর্ডার না করে শুধু নিজের আইডিয়া শেয়ার করতাম, তখন মনে হতো পৃথিবীর সব ভাষা বোধহয় আমাদের চেনা। শুরুর দিকে আমাদের লাইফস্টাইলের ফারাকটা টের পাওয়া যায়নি, কারণ আমরা দুজনেই জিন্স আর কুর্তিতে সাবলীল ছিলাম। ফারাকটা বুঝতে শুরু করলাম খুব ছোট ছোট কয়েকটা জায়গায়। যেমন অনুরাধা যখন হুট করে একদিন বলে বসলো, চলো আজ বালিগঞ্জের ওই নতুন জাপানিজ রেস্তোরাঁটায় যাই, ওদের সুশিটা নাকি দারুণ। আমি তখন মনে মনে হিসাব করতে লাগতাম, গত সপ্তাহে আমার 2টো ক্লায়েন্ট পেমেন্ট আটকে রেখেছে। পকেটে যে কটা টাকা আছে তা দিয়ে ওখানে গেলে মাসের বাকি দিনগুলো আমায় শুধু ডিম সেদ্ধ খেয়েই কাটাতে হবে। কিন্তু আমি ওকে বলতে পারতাম না। আমার পুরুষালী অহংকার বলুন বা আত্মসম্মান আমাকে আটকে দিত। আমি হেসে বলতাম, আমার না আজ জাপানিজ খাবার একদম খেতে ইচ্ছে করছে না, তার চেয়ে চলো মোড়ের মাথায় চায়ের দোকানে বসি। তুমিও না বড্ড অদ্ভুত, নতুন কিছু ট্রাই করতে চাও না? সব সময় ওই এক চেনা গলি, এক চেনা চায়ের দোকান। জীবনটাকে একটু এক্সপ্লোর করতে শেখো রুদ্র। মাঝে মাঝে তো আমার মনে হয় তুমি ইচ্ছে করেই নতুন জায়গাগুলো এড়িয়ে যাও। আমার বন্ধুদের সাথে যখন কথা বলো তখনও কেমন যেন গুটিয়ে থাকো। আমাদের কি পছন্দের জগৎটা সত্যি আলাদা হয়ে যাচ্ছে? আমি হাসতাম, কিন্তু সেই হাসির পেছনে যে কতটা সংকোচ লুকিয়ে থাকতো ও তা টেরও পেত না। ও ভাবতো আমি একঘেয়ে, আমি রক্ষণশীল। ও জানতো না এক্সপ্লোর করার জন্য যে আর্থিক নিশ্চিন্ততা প্রয়োজন সেটা আমার কাছে ছিল না। অনুরাধার বাবা মা দুজনেই রিটায়ার্ড সরকারি বড় অফিসার। ওদের নিজস্ব বাড়ি, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সব মিলিয়ে একটা অদৃশ্য সুরক্ষা খবর ছিল ও চারধারে। আর আমার ল্যাপটপের স্ক্রিনটা খারাপ হলে পরের মাসে ওটা সারানোর টাকা কোথা থেকে আসবে সেই চিন্তায় আমার ঘুম হতো না। দূরত্ব আরও স্পষ্ট হলো যখন একটা ইন্টারন্যাশনাল আর্ট ফেলোশিপের সুযোগ পেল অনুরাধা। 1 বছরের জন্য ওকে ইউরোপ যেতে হবে। ও ভীষণ উত্তেজিত ছিল। ও চেয়েছিল আমিও যেন ওর সাথে অ্যাপ্লাই করি। ও আমার পোর্টফোলিও নিজে রেডি করে দিতে চেয়েছিল, কিন্তু আমি জানতাম ওই ফেলোশিপের
প্রাথমিক যে প্রসেসিং ফি আর ভিসার যে খরচ, তার জন্য ব্যাংকে যা মিনিমাম ব্যালেন্স দেখাতে হয় সেটা জোগাড় করার ক্ষমতা আমার নেই। আমি ওর ফর্ম ফিল আপের দিন বাহানা করলাম, বললাম আমার এই মুহূর্তে কলকাতা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, এখানে আমার কিছু লোকাল প্রজেক্ট আছে। অনুরাধা সেদিন খুব চুপ করে গিয়েছিল। ও আমার চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু আমার চোখের ভেতরের অসহায়তা ও পড়তে পারেনি। ও শুধু আমার চেতটাই দেখেছিল। তোমার ওই লোকাল প্রজেক্টগুলোই তোমার কাছে সব, তাই না রুদ্র? আমি যে একটা বড় জার্নিতে যাচ্ছি, সেখানে তুমি আমার পাশে থাকবে, এটা তুমি একবারও ভাবলে না। নিজের এই ছোট্ট গণ্ডিটা থেকে বেরোতে তোমার এত কিসের ভয়? তোমার এই অদ্ভুত দেওয়ালটায় একদিন তোমাকে পুরোপুরি একলা করে দেবে, দেখে নিও। আমি সেদিনও চুপ করেছিলাম। কিভাবে বলতাম যে ওর যেটা জার্নি আমার কাছে সেটা একটা বিলাসিতা। অনুরাধা চলে গেল, 1 বছরের জন্য নয়। আসলে আমাদের মাঝখানের দূরত্বটা চিরকালের জন্য পাকা হয়ে গেল ওই দিনটাতেই। ও ইউরোপ যাবার পর প্রথম রোজ কথা হতো, কিন্তু আস্তে আস্তে আমাদের আলোচনার সেই বিষয়গুলো বদলে যেতে লাগলো। ও যখন ওখানকার মিউজিয়াম, ওখানকার আর্ট কালচার বা বন্ধুদের সাথে উইকেন্ড ট্রিপের কথা বলতো, আমি তখন সাউথ কলকাতার একটা স্যাঁতস্যাঁতে ঘরে বসে ডেডলাইন মেলানোর জন্য চেষ্টা করছি। ও একদিন ভিডিও কলে ওর ওখানকার ফ্ল্যাটটা দেখাচ্ছিল। কি সুন্দর গোছানো, জানলা দিয়ে বরফ দেখা যাচ্ছে। ও আমায় জিজ্ঞেস করলো, তোমার ঘরের জানলা দিয়ে এখন কি দেখছো? আমি ক্যামেরাটা ঘুরিয়ে বাইরের ল্যাম্পপোস্ট আর তারে ঝুলে থাকা প্লাস্টিকটা দেখাতে পারলাম না। আমার লজ্জা লেগেছিল। আমার নিজের জীবনের এই দৈন্যতা ওর ওই ঝকঝকে পৃথিবীর সামনে তুলে ধরতে আমার আত্মসম্মানে লেগেছিল। আমি কলটা কেটে দিয়েছিলাম নেটওয়ার্কের অজুহাত দিয়ে। ভুল বোঝাবুঝিগুলো কোনো চিৎকার করে হয়নি আমাদের, খুব নিঃশব্দে হয়েছিল। ও ভাবতো আমি ওকে এড়িয়ে চলছি, কারণ আমি হয়তো ওর সাফল্যকে হিংসে করছি। আর আমি ভাবতাম ও এখন এমন এক জগতে আছে যেখানে আমার এই সাধারণ লড়াইগুলোর কোনো মূল্য নেই। বিশ্বাসের সুতোটা যে কখন আলগা হয়ে গেল আমরা কেউ টেরও পাইনি। ও যখন 1 বছর পর ফিরে এলো, আমাদের দেখা হলো ঠিকই, কিন্তু আমরা সেই চেনা ক্যাফেতে বসতে পারলাম না। ও তখন অনেক বড় বড় গ্যালারির সাথে যুক্ত। আমরা একটা এক্সিবিশনের উদ্বোধনে দেখা করলাম। ও আমাকে ওর নতুন বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিল। ও খুব ভালোবেসেই পরিচয় করাচ্ছিল, কিন্তু ওদের সেই হাই প্রোফাইল আলোচনার মাঝে আমি নিজেকে বড্ড বেমানান আবিষ্কার করলাম। আমার মনে হচ্ছিল আমি যেন একটা কাঁচের দেওয়ালে বন্দি। ওদিকে আলোটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্পর্শ করতে পারছি না। সেদিন রাতে ও আমাকে ওর গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল। আমি না করে দিলাম, বললাম আমি মেট্রোতেই চলে যাব, সুবিধে হবে। ও গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। পার্ক স্ট্রিটের নিয়ন আলোয় ওর মুখটা খুব ক্লান্ত দেখাচ্ছিল সেদিন। তুমি কেন নিজেকে সব সময় গুটিয়ে রাখো বলো তো? আমার সাকসেস কি তোমাকে ছোট করে দেয়? আমি তো কখনো আমাদের মাঝে টাকা বা স্ট্যাটাস আনিনি। তুমি কেন নিজের চারপাশে এই দেওয়ালটা তুলে রাখলে রুদ্র? তুমি কি আসলেই চাও না যে আমরা একসাথে ভালো থাকি, নাকি তোমার এই আত্মসম্মান আমার ভালোবাসার চেয়েও অনেক বেশি বড় হয়ে গেল? তুমি আনোনি অনুরাধা, কিন্তু পরিস্থিতি এনেছে। তুমি না চাইলেও আমাদের প্রতিদিনের জীবনযাত্রার তফাৎটা আমাদের আলাদা করে দিয়েছে। তুমি যখন উপরের দিকে তাকাও, তুমি আকাশ দেখো, আর আমি যখন উপরের দিকে তাকাই, আমি শুধু আমার মাথার ছাদটা ভাঙা কিনা সেটা দেখি। এই দুটো চোখের দৃষ্টি এক হওয়া
আর সম্ভব নয় অনুরাধা। অনুরাধা সেদিন আর কোনো তর্ক করেনি। ও একবার আমার জুতোটার দিকে তাকিয়েছিল। হয়তো সেদিন ও প্রথমবার বুঝেছিল কতটা অসম লড়াই লড়ে আমি ওর পাশে এসে দাঁড়াতাম। ও গাড়িতে উঠে চলে গেল, আর আমি মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। আমাদের কোনো ঝগড়া হয়নি, কোনো পরিবারের জোর জবস্তিও ছিল না, এমনকি কোনো পক্ষই ভিলেন ছিল না। শুধু বাস্তবতার কড়া রোদে আমাদের ভালোবাসা চারা গাছটা শুকিয়ে গিয়েছিল। 4 বছর পর অনুরাধা এখন দেশের 1 নম্বর নামকরা আর্ট কিউরেটর। ওর বিয়ের খবরটা আমি কাগজে দেখেছি। পাত্রটি ওদেরই সার্কেলের একজন নামী পেন্টার। খবরটা পড়ে আমার একটুও কষ্ট হয়নি, সত্যি বলছি। বরং একটা অদ্ভুত শান্তি পেয়েছি। ও ওর যোগ্য পৃথিবীটা আজ খুঁজে পেয়েছে। আমি এখনো সেই লেক গার্ডেন্সের এলাকাতেই আছি। এখন আমার নিজের একটা ছোট্ট এজেন্সি হয়েছে। পকেটের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। এখন আমি চাইলেই যে কোনো নামি দামি রেস্তোরাঁয় গিয়ে সুশি খেতে পারি, কিন্তু এখন আর সেই খিদেটাই নেই। জীবন আমাদের অনেক কিছু শেখায়। আমি শিখেছি ভালোবাসা মানে শুধু মন মেলে দেওয়া নয়, কখনো কখনো দুটো ভিন্ন বাস্তবতাকে মেনে নেওয়াটা ভালোবাসা। অনুরাধার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, শুধু এক বুক কৃতজ্ঞতা আছে। ও আমার জীবনে এসেছিল বলেই আমি নিজেকে চিনতে পেরেছিলাম। তুমি তোমার সেই বিশাল ক্যানভাসে রঙের উৎসব নিয়ে ভালো থেকো অনুরাধা। আর আমি আমার এই ছোট্ট কাগজের টুকরোয় তোমার দেওয়া ওই ধূসর স্মৃতিগুলো নিয়েই না হয় পূর্ণ থাকলাম। আমি কোনোদিন তোমার ভাঙা ছাদটা দেখতে পাইনি রুদ্র। আমার চোখ আটকে ছিল তোমার ওই চওড়া কাঁধ দুটোতে। তুমি যাকে অভিমানী দেওয়াল বলেছিলে, আমি তাকেই ভেবেছিলাম আমার শেষ আশ্রয়। আজ আকাশ ছোঁয়া সাফল্যের এই চকমকে আলোয় দাঁড়িয়ে আমার বড্ড মিস পড়ে সেই 1 কাপ চায়ের ভাগাভাগি। আমাদের গল্পটা হয়তো অসমাপ্ত রয়ে গেল, যেমন ডায়েরির মাঝপথে হুট করে ফুরিয়ে যায় কালির দাগ। তবু কোনো এক বিকেলে যখন মেঘ জমবে কলকাতার আকাশে, জেনে রেখো কোনো এক কোণে আমি তোমার জুতোর শব্দটাই খুঁজব। ভালো থেকো আমার চেনা সেই বিষণ্ণ গলি। আমি তোমার অপূর্ণতাতেই চিরকাল হাত বাড়িয়ে রইলাম।